সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ, সাইদ খোকন ইলিশ, মির্জা আব্বাস মগ, আনিসুল হক টেবিল ঘড়ি, তাবিথ আউয়াল পেয়েছেন বাস। আমি মাছ প্রতীক ইলিশ মাছ প্রতীক পেয়েছি। ইলিশ মাছে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আমার প্রয়াত পিতার মতো নিজেকে তাদের ঢাকাবাসীর জন্য উৎসর্গ করব। নতুন এবং যোগ্য এবং আদর্শমন ব্যক্তি দরকার। আমি এখন মাঠে নামছি। আমি আশাবাদী আছি যে জনগণ আমাদেরকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে। চট্টগ্রামে আজম নাসির হাতি এবং মঞ্জুর আলম লড়বেন কমলালেবু প্রতীকে। মোহাম্মদ মঞ্জুর আলম কমলালেবু, আজম নাসিরউদ্দিন হাতি। সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে মেনে নেওয়া হবে না, বলছে আওয়ামী লীগ। প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে কামারুজ্জামানের সঙ্গে কারাগারে 2 ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ। আবেদনের বিষয়ে এখনও গণমাধ্যমকে জানানো হয়নি কিছুই। কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়ার 3টি উপজেলার ফসলের ক্ষেত লণ্ডভণ্ড। ঋণ শোধের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। লভ্যাংশ নির্ধারণে অপারেটরদের অনিয়মের অভিযোগ অস্বীকার গ্রামীণ ফোনের। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। পশু পাখি আর নানা মুখোশে আঁকা হচ্ছে সমৃদ্ধি আর মঙ্গল বারতার ছবি। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন পেয়েছেন ইলিশ মাছ, আর উত্তরে আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। অন্যদিকে দক্ষিণে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ ও উত্তরে তাবিথ আউয়াল পেয়েছেন বাস প্রতীক। কামরুজ্জামান মামুনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সৌমিত্র শুভ্র। ব্যালটে এই প্রতীকগুলোর ওপরই নিজেদের মতামত জানাবেন ভোটাররা। তাতেই নির্ধারিত হবে আগামীর নগরপিতা ও কাউন্সিলর। আর তাই পছন্দের প্রতীক বরাদ্দ পেতে সকাল 9টা থেকেই 2 রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দক্ষিণে 20 মেয়র প্রার্থীর মধ্যে সাইদ খোকন সহ 6 জন পছন্দের প্রতীক হিসেবে ইলিশ মাছ চান। পরে সমঝোতার মাধ্যমে বাকিরা নিজেদের প্রত্যাহার করে নিলে সাইদ খোকনকে ইলিশ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রথমে হাতি প্রতীকের জন্য আবেদন করলেও আরো 6 প্রার্থী থাকায় পরে প্রতীক হিসেবে মগ বেছে নেন মির্জা আব্বাসের প্রতিনিধিরা। মাছ মার্কা নিয়ে আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ নির্বাচন করেছিলেন। সেই স্মৃতি এবং আবেগ থেকে আমি মাছ প্রতীক চেয়েছিলাম। আমার প্রয়াত পিতাকে যেভাবে ঢাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আমিও প্রত্যাশা করি সন্তান হিসেবে আমাকেও তারা ইলিশ মাছে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা জনগণের মার্কা মগ মার্কা নিয়েছি, আব্বাস সাহেবের মার্কা মগ মার্কা। এছাড়াও দক্ষিণে মেয়র পদে গোলাম মাওলা রনি আংটি, জাতীয় পার্টি সমর্থিত সাইফুদ্দিন আহমেদ মিলন সোফা, সিপিবি বাসদ সমর্থিত বজলুর রশিদ ফিরোজ টেবিল প্রতীক পেয়েছেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি, আর বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল বাস প্রতীক পেয়েছেন। টেলিস্কোপ প্রতীক পেয়েছেন জুনায়েদ সাকি। আদর্শ ঢাকা আন্দোলনের ক্যান্ডিডেট হিসাবে আমি এখন মাঠে নামছি। যে আমি আশাবাদী আছি যে জনগণ আমাদেরকে অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করবে। জনগণের উপরে আমাদের ভরসা। আমরা বিশ্বাস করি জনগণ এই পরিবর্তনকে সম্ভব করে তুলবেন এবং আমরা এই নির্বাচনে বিজয়ী হব। এছাড়া জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর প্রতীক। বিএনএফ সমর্থিত প্রার্থী AYM কামরুল ইসলাম পেয়েছেন ক্রিকেট ব্যাট। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল পেয়েছেন চরকা প্রতীক। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তারা। আমরা আশা করছি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুব চমৎকার হবে এবং প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটারদের নিকটে যাবে এবং আচরণবিধি অনুসরণ করবে। প্রার্থীদের আগামী 13 তারিখ নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ জানান তারা। সকল প্রার্থীকে আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমন নাসির উদ্দিনকে হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল 10:45 থেকে নগরের মুসলিম হলে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার আব্দুল বাতেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। মেয়র পদে 12 জন, 41টি সাধারণ কাউন্সিলর পদে 213 জন এবং 14টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 61 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 3 পদে প্রার্থীর সংখ্যা 286 জন। তবে কোনো প্রতীক একাধিক প্রার্থী চাইলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। কমলালেবু প্রতীকের জন্য 2 জন প্রার্থী আগ্রহ দেখালে সমঝোতার মাধ্যমে মঞ্জুর আলমকে কমলালেবু প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। আর হাতি প্রতীকের জন্য 4 জন প্রার্থী আগ্রহ দেখালে লটারির মাধ্যমে আজমন নাসির উদ্দিন হাতি প্রতীক পান। মেয়র পদে আমরা প্রতীক বরাদ্দের পরে যেই প্রতীক দাঁড়িয়েছে সৈয়দ সাজ্জাদ জোহা, উনি ক্রিকেট ব্যাট প্রতীক বরাদ্দ করা হয়েছে। জনাব আরিফ মঈনুদ্দিন বাস প্রতীক, মোহাম্মদ মঞ্জুর আলম কমলালেবু, আজমন নাসির উদ্দিন হাতি। গর্ভধারী মেয়ে আম্মা, আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কোন প্রতীকটা নেব। আমার আম্মা এটা বলেছেন তুমি হাতির প্রতীকটা নাও। আমার আম্মার কথাটা আমি রক্ষা করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় সন্তান। আল্লাহর অশেষ সহমতে আমরা কমলালেবু প্রতীক পেয়েছি। আমরা নগরবাসীকে অনুরোধ করব কমলালেবু মার্কায় ভোট দিয়ে জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলমকে পুনরায় নির্বাচিত করার জন্য। চতুর্থ দিনের মতো প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন 2 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট চাইছেন তারা। এদিকে প্রতীক বরাদ্দের পরে প্রচারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। তবে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি না হওয়ার অভিযোগ করা হয়েছে। দেবাশিস রায় ও জাফর সাদিকের সঙ্গে নিয়ে রাশেদ লিমনের রিপোর্ট। নিজের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে প্রথমবারের মতো প্রচারে নেমেছেন দক্ষিণের হেভিওয়েট প্রার্থী সাইদ খোকন। শুক্রবার বিকেলে জনসংযোগকালে ঢাকাকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আপনারা আমাকে দোয়া দিবেন, ভোট দিবেন, ভালোবাসা দিবেন। আমার প্রয়াত পিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, ইনশাল্লাহ কথা দিলাম আমি আমার নিজেকে আপনাদের জন্য উৎসর্গ করব, ঢাকার মানুষের জন্য উৎসর্গ করব। আজও মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ঘুরে বেড়ান দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের প্রার্থীরা কাজ করে যাচ্ছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের প্রার্থীরা তো সামনে আসতে পারছে না কেউ। সুতরাং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি না করে দিলেও তো প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে না। তো নির্বাচন তো তাহলে সেই 5 জানুয়ারি নির্বাচনের মতো একতরফা নির্বাচন হয়ে যাবে। এদিকে উত্তরে নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে 20 দলের সমর্থন নিয়ে প্রথমবারের মতো প্রচারে আব্দুল আওয়াল মিন্টু পুত্র তাবিত আওয়াল। জুমার নামাজ শেষে রাজধানীর কারওয়ান বাজারে প্রচার শুরু করেন তিনি। তরুণদের যে স্পিড, যে মেধা, ওটা ইনশাআল্লাহ যদি পিছিয়েও থাকি আমরা এগিয়ে যাওয়ার কামনা করব। ইলেকশন কমিশন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, ওনাদের কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিবে। সকাল থেকেই মাঠে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত উত্তরের প্রার্থী আনিসুল হক। তিনি স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুনকে নিয়ে উত্তরার বিভিন্ন এলাকায় প্রচার চালান। একটা অন্যরকম উৎসাহ দেখতে পাচ্ছি, কারণ অনেকদিন পরে এই ঢাকার মেয়রের ভোট হচ্ছে। তারা চায় যে একজন ভালো প্রতিনিধি যেন তারা নির্বাচিত করতে পারে। আগামী 8 এপ্রিল হবে দ্বিখণ্ডিত 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ভোটারদের কাছে ছুটে যান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমন নাসির উদ্দিন। আর আনুষ্ঠানিক প্রচারণার শুরুতে নগরীতে শোডাউন করলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম। সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হাতি প্রতীক বরাদ্দ পাওয়ার পরই গণসংযোগে নামেন আজমন নাসির উদ্দিন। তিনি নগরীর হালি শহর, বড়পোল ও ছোটপোল এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করেন। আপনাদেরকে সালাম জানাতে এসেছেন, আপনাদের কাছ থেকে দোয়া চাইতে এসেছেন। এদিকে বিকেল 3টার দিকে নগরীর পতেঙ্গা লালদিয়ার চর থেকে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন মঞ্জুর আলম। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ লোমান, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও অন্তত 50টি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন এই প্রচারণায় অংশ নেয়। সিটি নির্বাচনের 1 সপ্তাহ আগেই
মাঠে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। একই সময় প্রেস ক্লাবে অন্য একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান। অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্রকে ধ্বংস করে এক নায়কত্ববাদ কায়েম করার জন্য এই দীর্ঘ 6 বছরের এই সরকারের প্রচেষ্টা আজকে শেষ পর্যায়ে এসেছে। সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনের ক্ষেত্রে মানে যাতে অন্য কোনোভাবে প্রহসনে পরিণত না হয়, এই জন্য 28 তারিখের আগে কমপক্ষে 1 সপ্তাহ আগে সেনাবাহিনী যেন মাঠে থাকে। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চাপ নেই। সাধারণ মানুষের কাছে আমি আপিল জানাতে পারবো না যে সন্ত্রাসীদের ভোট দেবেন না, ভদ্রলোকদের, ভালো লোকদের ভোট দেন, এই আপিল আমি জানাতে পারবো না। আর আপনি আপনার সমস্ত শীর্ষ নেতাদের নিয়ে মাঠে নামবেন, নির্বাচনী প্রচার অভিযান চালাবেন, এটা কোন নির্বাচন আচরণ বিধি? তারপরেও কিন্তু আমরা নির্বাচনী কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকছি। এরপরেও যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধা করার জন্য ষড়যন্ত্র করেন, আমরা প্রতিহত করবই, পরিষ্কার কথা। এই বিচারের রায় মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোন বিদেশি কোন গোষ্ঠীর চাপ নেই। জাতিসংঘ বা ইইউ সবসময় সব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার, যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশে যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেই ব্যাপারে তারা সজাগ না। সেই ধারাবাহিকতায় তারা একটি বিবৃতি দিয়েছেন, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যেই কার্যকর হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে পিকআপের ধাক্কায় মা ছেলে নিহত, মেয়ে আহত, চালককে আটক করেছে পুলিশ। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা বিষয়ে জানতে 2 ম্যাজিস্ট্রেট আজ কারাগারে যান। তবে তারা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকে এই বিষয়ে কিছুই বলেননি। সকাল 9:45টায় কেন্দ্রীয় কারাগারে যান 2 ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। তারা কেন্দ্রীয় কারাগারে ঢোকার পরপরই সিনিয়র জেল সুপার ফরমান আলীও কারাগারে যান। ঘণ্টাব্যাপী কারাগারের ভেতরে অবস্থানের পর বের হন 2 ম্যাজিস্ট্রেট, তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে তারা চলে যান। 8 এপ্রিল সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায় কারাগারে পৌঁছানোর পর তাকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা সেই বিষয়ে পরে জানাবেন বলে জানিয়েছিলেন কামারুজ্জামান। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা সবশেষ খবর জানবো তার কাছ থেকে। আফজাল। পারমিতা, সকালে যে 2জন ম্যাজিস্ট্রেট ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন, কামারুজ্জামানের সাথে কথা বলেছেন এবং এরপরে মূলত তারা 1 ঘন্টার মতো সেখানে ছিলেন, এরপর তারা বেরিয়ে গেছেন। তো এছাড়া আর কোনো আসলে এই রায় কার্যকরকে ঘিরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আমরা জানতে পারিনি। বিকেলের দিকে অর্থাৎ 5:30টার দিকে সিনিয়র জেল সুপার ফরমান আলী তিনি এসেছিলেন কারাগারে। তিনি কিছুক্ষণ থাকার পরেই মূলত তা আবার চলে গেছেন। তো তিনি যখন যাচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের ক্ষেত্রে অর্থাৎ তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, এই বিষয়ে কোনো পদক্ষেপ বা কোনো ধরনের সিদ্ধান্ত তাকে জানিয়েছেন কিনা। তো এ বিষয়ে জেল সুপার ফরমান আলী তিনি আমাদেরকে কিছু বলেননি, অর্থাৎ তিনি বরাবরের মতো যে কথাগুলো বলে আসছেন কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছেন না। তো আমরা বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলার এর আগে কাদের মোল্লার রায় কার্যকর করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে আসলে রায় কার্যকরকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হয় সে ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। একেবারে স্বাভাবিক রয়েছে জেল গেট, অর্থাৎ গণমাধ্যম কর্মী এবং কিছু উৎসুক মানুষ ছাড়া কোনো ধরনের মানুষ কিন্তু এই ধরনের এখানে নেই। তো বলা চলে একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তো আইনশৃঙ্খলার পক্ষ থেকে গুঞ্জন আছে যে আজকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এই ছিল জেলগেট থেকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর সম্পর্কে সর্বশেষ খবর। পারমিতা।
দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন আফজাল হোসেন। শুধু পাখির অভয়াশ্রমই নয়, গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে কুষ্টিয়ায় ঘরবাড়ি লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। আর তাই ঋণ শোধ করার দুশ্চিন্তায় দিশেহারা 3টি উপজেলার হাজার হাজার কৃষক। এই অবস্থায় কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে। অন্যদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে ভারী শিলাবৃষ্টি। প্রকৃতির এমন তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কুষ্টিয়ার কৃষকদের স্বপ্নের ফসল। জেলার 3 উপজেলার 14,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বিস্তীর্ণ ধান ক্ষেত ও কলা বাগান তছনছ হয়ে গেছে। এছাড়া ভুট্টা, পেঁয়াজ, গম ও মরিচ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখীতে একদিকে মানুষ গৃহহারা হয়েছে, তার উপর ফসলের এমন ক্ষতিতে দিশেহারা হাজার হাজার কৃষক। মাঠের ধান ফসল সব শেষ হয়ে গেছে। এখন আমার বাঁচার মতো কায়দা নেই, কি খেয়া বাঁচবো। পেঁয়াজগুলো শিলাবৃষ্টিতে ফেটে মেটে এখন পানি বেঁধে রয়েছে, আর তোলার কায়দা নেই, সব শেষ হয়ে গেছে এই শিলাবৃষ্টিতে। এখন আমার পথে বসা ছাড়া কোনো ক্যাপাসিটি নেই। এই অবস্থায় ব্যাংক ও বেসরকারি NGO থেকে নেয়া ঋণ শোধ করা নিয়ে চরম উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কলার বাগান ছিল, কলার বাগান ওই লিস্ট নিয়ে করা, 2 বিঘা কলার বাগান শেষ। আমি ব্যারাকের থেকে লোন নিয়েছিলাম 90,000, এখন আমি কি করে দেবো? এদিকে সরকারি সাহায্যের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আর তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে ব্যাংকের এবং NGOর যারা নেতৃত্ব দেন, অ্যাডাপ কিছু কিছু লিড NGO রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। এই ক্ষতিগ্রস্ত জনসাধারণকে যতটুকু সর্বোচ্চ যে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। যারা ক্ষতিগ্রস্ত চাষি তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে আমাদের মাঠের কর্মকর্তাদের মাধ্যমে, এবং এই তালিকা থেকে তাদেরকে আমরা সহায়তা করার জন্য প্রস্তাবনা তৈরি করব। তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। গত মঙ্গলবার জেলার সদর, কুমারখালী ও মিরপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে 15টি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অভয়াশ্রমের হাজার হাজার পাখিও মারা যায়। সময় সংবাদ, কুষ্টিয়া। ঢাকার মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত এবং মেয়ে গুরুতর আহত হয়েছে। 5 বছরের ছেলে হামিম ও 8 বছরের মেয়ে ঋতুকে নিয়ে শনির আখড়া থেকে মাতুয়াইলে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মা শাকিলা ইশরাত। তাদের বহনকারী রিকশাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতৃসদন হাসপাতালের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি পিকআপ রিকশাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই গাড়ি চালককে আটক করা হয়েছে। ডুকরে ওঠা এই কান্না সন্তানহারা এক বাবার। কয়েক মুহূর্ত আগেই যে জীবন ছিল সাজানো গোছানো, সেই জীবনকে নির্মমতার মোড়কে বন্দী করেছে সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে শনির আখড়ার বাসা থেকে মাতুয়াইলে আত্মীয়র বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন মাইনুল ইসলামের স্ত্রী শাকিলা ইসরাত ঝুমুর ও তাদের 2 সন্তান হামিম এবং ঋতু। মাতুয়াইলে মাতৃসদন হাসপাতালের সামনে হঠাৎ করে তাদের বহন করা রিকশাকে ধাক্কা দেয় একটা দ্রুতগতির পিকআপ। এক ছেলে এক মেয়ে, মেয়েটাও রিকশায় ছিল, মেয়েটা আল্লাহর রহমতে বেঁচে গেছে, আর ওয়াইফ আর ছেলেটা আর কি অন দ্য স্পট সম্মতি দিয়েছিল। এটা রাস্তা দিয়ে ইউটার্ন নিচ্ছে মেডিকেলের মানে হাইওয়ে রোডের ওইখানে। তো ইউটার্ন নেওয়ার সময় একটা পিকআপ আসতেছে ফুল স্পিডে, ঠিক আছে, ফুল স্পিডে ওই গাড়িটা যখন আসতেছে তো ওই রিক্সাটা ইউটার্ন নেওয়ার আগেই ওই পিকআপটা এসে ওই গাড়ির মধ্যে বাড়ি মারে, রিক্সার মধ্যে বাড়ি মারে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলা হয়েছে। রাস্তা যখন পার হইতে চেয়েছিল ওই যে রিক্সা, তখন ওই পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় সেই রিক্সা ভেঙে পড়ে যায়, আর ওই মহিলা বিভিন্ন মাথায় সহ আঘাত পায়, ছেলেটা আঘাত পায়, তো মেডিকেলে আনলে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ও পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট শর্ট কোডের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর অনুমোদন নিয়ে কন্টেন্ট তৈরি করে SMS এর মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন কন্টেন্ট প্রোভাইডাররা। কিন্তু সেবামূলক এই ব্যবসার লভ্যাংশ নির্ধারণে মোবাইল ফোন অপারেটররা চরম অনিয়মের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অবশ্য দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন অস্বীকার করছে এসব অভিযোগ। রিপোর্ট তানিন মেহেদির।
প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় ভ্যালু অ্যাডেড সার্ভিস সেবা। মোবাইল ফোন অপারেটরদের সহায়তায় দেশব্যাপী ছড়িয়ে দেয় এই সেবার প্রধান কারিগর কন্টেন্ট প্রোভাইডাররা। গ্রাহকদের কাছে নিউজ অ্যালার্ট, ভর্তি তথ্য, কৃষি তথ্য, স্পোর্টস আপডেট, ওয়েলকাম টিউন সহ বিভিন্ন কন্টেন্ট পৌঁছে দিলেও এসব বাবদ অর্জিত চার্জ ভাগাভাগির ক্ষেত্রে মোবাইল ফোন অপারেটররা ঠকাচ্ছেন বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। অপারেটররা তারা যার যার মতো করে বিভিন্ন পলিসি বা এই লভ্যাংশ শেয়ার করার পলিসিটা করেছে। 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই কাজটাকে করে যাচ্ছি অ্যাজ পার দেয়ার কমপ্লায়েন্সেস, অ্যাজ পার দেয়ার কোয়ালিটি। কিন্তু যখন তারা প্রোডাক্টগুলো নিচ্ছে তখন আমাদের এই কন্ট্রিবিউশনটাকে প্রপারলি অ্যাকনোলেজ করা হয় না। ফলশ্রুতিতে শুধু আমরা এককভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, সেই সাথে সরকারের রাজস্ব কোষাগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুরুত্ব সহকারে বিবেচনা করি। অপরদিকে মোটা দাগে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই গ্রামীণ ফোন অস্বীকার করছে এ ধরনের অভিযোগ। এই অভিযোগটা আমরা কখনো পাই না এবং কন্টেন্ট প্রোভাইডারদেরকে যখন আমরা বিল দিচ্ছি মাস শেষে তারা কিন্তু বিল নিচ্ছেন এবং আমাদের কাছে কখনো তারা এই অভিযোগটা নিয়ে আসেননি, অথবা কখনো যদি বলেছেন আমরা তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছি যে আপনি যখন 100 লোককে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছেন তখন হয়তো 20 জন বা 25 জনের কাছে টাকা আছে, এর বেশি আসলে কখনোই টাকা কাটা যায় না। এবং এটা শুধুমাত্র গ্রামীণ ফোন না, এটা যে কোনো মোবাইল অপারেটরের জন্যই সত্যি। এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। হাতে গোনা আর মাত্র 3 দিন, এরপরই বর্ষবরণে মেতে উঠবে বাঙালি জাতি। নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে 25 বছর আগে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার যে সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, তা আজ এক উৎসবের নাম। এ যেন এক মহামিলন মেলা। বাংলা নববর্ষে সব শ্রেণী পেশার মানুষকে এক করতে প্রতি বছরের মতো চলছে প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউটের সেই প্রস্তুতির কথা জানাচ্ছেন শাতিলা শারমিন। প্রস্তুতি শুরু প্রায় 1 মাস আগে থেকে। কারিগররা প্রতি বছরই এ সময়ের জন্য কাজ করেন চারুকলা অনুষদ প্রাঙ্গণে। 1 মাস কাম হয়, রাত 12টা-1টা কাজ করি। দিনরাত এক করে নাওয়া খাওয়া ভুলে শিক্ষার্থী শিল্পীরা একটু একটু করে কাঠামো গড়ে তুলেছেন পাখি, হাতি, ঘোড়া, বাঘ আর ছাগল প্রতিকৃতি। এবারের মঙ্গল শোভাযাত্রায় সবচেয়ে বেশি 10টি প্রতিকৃতি শোভা পাবে বলে জানালেন তারা। অপশক্তির কাছে বন্দী সাধারণ মানুষ, এমন চিন্তাকে ধারণ করে তৈরি হচ্ছে বড় একটি হাত। দেশের সমৃদ্ধিকে প্রকাশ করবে মা ও শিশু। আর শিল্পী যামিনী রায়ের স্মরণে থাকছে হাতির প্রতিকৃতি। বাঁশ দিয়ে ফার্স্টে শেপ দেওয়া হচ্ছে, তারপর ওগুলো থেকে পেপার দিয়ে কালার করা হবে। 3 দিনের মধ্যে আমরা প্রায় শেষ করে ফেলতে পারবো। পরিশ্রমটা তখনই সফল হবে যখন সবকিছু প্রপারলি আমরা প্রেজেন্ট করতে পারবো। নানা রঙের মুখোশ না থাকলে কি চলে, সাথে থাকছে রং বেরঙের চরকিও। শিক্ষার্থীরা জানালেন প্রকৃতিতে চলছে বৈশাখী রঙের বাহার। কারিগরের হাতের কাজে তাই থাকবে উজ্জ্বল রঙের প্রাধান্য। অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। মানব মনকে কলুষতা মুক্ত করার এমন প্রতিপাদ্য নিয়ে চলছে এবছরের বৈশাখের সব আয়োজন। অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে, এটা হচ্ছে আমাদের বৈশাখীর মূল থিম। আমার দেশের কৃষ্টি কালচার সমস্ত মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি সারা বিশ্বে পৌঁছাচ্ছে। লোকজ সংস্কৃতি আর সাম্প্রতিক নানা সমস্যা তুলে ধরে প্রতি বছর যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এবারে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত হয়েছে নানা ধরনের কাঠামো। আর এইসব কাঠামোতে শিল্পী তুলির রং পড়লেই তা প্রস্তুত হয়ে যাবে বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে সরকারের পদক্ষেপ অনুকরণীয় বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক মাইকেল গ্রসম্যান। সম্প্রতি রিডাক্টেড জেল নামে তার একটি বই প্রকাশিত হয়। তিনি একাধারে ধর্মীয় মানবাধিকার বিষয়ক আইনজীবী। সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল গ্রসম্যান বলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিষয়ে সরকারের সাহসী ভূমিকা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম কমিউনিটির প্রশংসা করে তিনি বলেন, ধর্ম কখনো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে না। গত 40 বছর ধরে নিউ ইয়র্কে আইন পেশায় নিয়োজিত গ্রসম্যান জাতীয় পর্যায়ে ধর্মীয় অধিকার বিষয়ক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় পরিবেশ নিয়েও তিনি কাজ করেছেন।
মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাখভিকে পাকিস্তানের উচ্চ আদালত জামিন দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এই সিদ্ধান্তকে মানবতায় বিশ্বাসীদের উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাহোর আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে জাকিউর রহমান লাখভিকে মুক্তি দেওয়া হলেও তা প্রকাশ করেনি কারাগার কর্তৃপক্ষ। পাকিস্তানি গণমাধ্যম শুক্রবার দুপুরে তার মুক্তির বিষয়টি জানায়। ছাড়া পাওয়ার পর লাখভিকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তার রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এর আগে 3 বার উচ্চ আদালত লাখভিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও জননিরাপত্তা আইনে তাকে আটক রাখা হয়েছিল। লাখভির সবশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে 20 লাখ রুপি মুচলেকা নিয়ে বৃহস্পতিবার তাকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন লাহোর উচ্চ আদালত। ভারতের দাবি 2008 সালে মুম্বাইয়ে ভয়াবহ হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন লাখভি। The targets were internationally famous hotels. মিরপুরে অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচও আধিপত্য দেখালো বাংলার ইয়াং টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে 140 রানে হারিয়ে 7 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 4 উইকেটে 259 রান করে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে 43.2 বলে মাত্র 119 রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 36 রানে ওপেনার সাইফ ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সঙ্গে জাকির হোসেন যোগ করেন 107 রান। শান্ত 73 রানে আউট হওয়ার পর জাকির 81 রানে অপরাজিত থাকলে 259 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র 22 রান তুলতে 2 উইকেট হারায় অতিথিরা। প্রোটিয়া যুবাদের আসা যাওয়ার মিছিলে কিছুটা ব্যতিক্রম ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কেইলি ভেইনি। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন তিনি, তবে দলের হার এড়াতে পারেননি শেষ পর্যন্ত। সন্ধ্যের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ। সাইদ খোকন ইলিশ, মির্জা আব্বাস মগ, আনিসুল হক টেবিল ঘড়ি, তাবিত আউয়াল পেয়েছেন বাস। চট্টগ্রামে নাসির হাতিও মঞ্জুর কমলালেবু। নির্বাচনের 1 সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে মেনে নেওয়া হবে না বলছে আওয়ামী লীগ। প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে কামারুজ্জামানের সঙ্গে কারাগারে 2 ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ। আবেদনের বিষয়ে গণমাধ্যমকে এখনো কিছুই জানানো হয়নি। কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়ার 3টি উপজেলার ফসলের ক্ষেত লন্ডভন্ড। ঋণ শোধের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। পশু পাখি আর নানা মুখোশে আঁকা হচ্ছে সমৃদ্ধি আর মঙ্গল বারতার ছবি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।